আমার ওয়াইফ জেলে গেছে আমাকে দেখতে। তো আমার ছেলে এই বাচ্চাটা মানে আমাকে দেখবে। জেলে যে কথা বলার যে সিস্টেম, এখানে কোনোভাবে সুস্থ মানুষ ভালোভাবে কথা বলতে পারে না, এত ঘিজিবিজি থাকে, এত মানুষ, এত বেশি চিৎকার। সেখানে আমার এই মাসুম বাচ্চাটা কারাগার মানে যখন ওই পাশ থেকে দেখতেছিল, তখন মানে আমার কাছে এত বেশি কষ্ট লাগছে এটা, যে এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে না। আমারে মশিউর জিজ্ঞেস করতেছিল, এটা আমি একবার শিওর। মশিউর জিজ্ঞেস করতেছিল যে তুই সূরা আর রহমান বল। তো আমার ওই সিচুয়েশনের কারণে আমার সূরা আর রহমান আমি ভুলে গেছি যে কোন সূরাটা সূরা আর রহমান, এবং ও সূরা আর রহমান তেলাওয়াত করতেছে আর চারজন আমাকে পিটাইতেছে। ও সূরা আর রহমানের 4-5টা আয়াত তেলাওয়াত করলো, আর এর মধ্যে হচ্ছে আমাকে অন্যরা মারতেছে, এবং ও আমাকে জ্ঞান দিচ্ছে যে তুই যে অস্বীকার করতেছিস বারবার যে এটা জানোস না সেটা জানোস না, তোর শিবির তো মিথ্যা কথা বলে না, তুই মিথ্যা কথা বলিস কেন? কোরআনে কি কোথাও বলছে তুই মিথ্যা কথা বল? মানে এই জাতীয় কথাবার্তাগুলো বলে হচ্ছে আমাদেরকে নির্যাতন করা হতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমার গ্রামের বাড়ি কুমিল্লা। পড়াশোনা ঢাকাতেই, ছোটোবেলা থেকে পড়াশোনা ঢাকাতে। আর সাংগঠনিকভাবে আমার সাংগঠনিক জীবন শুরু হয় 2006 সাল থেকে, বেসিক্যালি বুঝ হওয়ার পরে। 6 সালে শিবিরের কর্মী হওয়ার মধ্য দিয়ে সংগঠনে প্রবেশ। তারপরে আপনার 6 সালের পরে 8 সাল শিবিরের যে একটা স্টেপ আছে সাথী হওয়া, সেটা হইলাম। 10 সালে শিবিরের সদস্য হইলাম, 10 না 11তে। তো 2011 সালে শিবিরের সদস্য হওয়ার পরে তখন থেকে মোটামুটি শিবিরের উপর বা জামাত শিবিরের উপর নিয়মিত সরকারের একটা প্রেশার শুরু হয়ে গেল আর কি। 13 সালে আমি সদ্য ওয়ার্ড সভাপতি হয়েছি। নতুন একটা ওয়ার্ডের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সংগঠন থেকে। তখন প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে দেশে। আমরা আমাদের পারিবারিকভাবে সাংগঠনিক হওয়ার কারণে আমরা গ্রেপ্তারে এড়ানোর জন্য এবং হয়রানি এড়ানোর জন্য আমরা বাবা এবং ছেলে দুজনেই বাসা থেকে বাইরে থাকতাম। তো একদিন দুপুরবেলা লাঞ্চ করতে আসছি। ওই সময়ে আমার যতটুকু স্পষ্ট মনে আছে যে পুলিশ আসছে এলাকার মাদকাসক্তদের ধরার জন্য। তো ওদেরকে অভিযান করে না পাইয়া ওরা আমাদের আওয়ামী লীগের কিছু লোকজন আমাদের বাসা চিনাইয়া দিচ্ছে। আমাদের বাসা চিনিয়ে দেওয়ার পর ওরা আমাদের বাসায় চলে মানে ঢুকে আমাদেরকে একবারে লাঞ্চ করা অবস্থায় যাওয়ার পরে খুব ব্যাড বিহেভ করে বলতেছে যে বহুত খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়ার দরকার নেই, চলে না। আমার আব্বা মুরব্বী মানুষ, একটা মাদ্রাসার শিক্ষক। আব্বাকেও সাথে নিয়ে গেল, আমাকেও সাথে নিয়ে গেল, দুজনকে নিয়ে গেল। আমার মোট মামলা হচ্ছে আপনার 11টা। এখন 11টা হচ্ছে 13 সাল, 15 সাল এবং 18 সাল সব মিলে আর কি। সব মিলে মোটামুটি প্রায় 3.5 বছরের মতো জেলে ছিলাম, যেটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় এখানে নষ্ট হয়ে গেল। 18 সালে ডিবিতে আমি যে 4 দিন ঘুমছিলাম, এখানে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এটা খুবই ভয়াবহ ছিল। প্রথম রাত গেল আমার নিয়ে অভিযান করলো। দ্বিতীয় এবং তৃতীয় রাতটা ছিল আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের সবচেয়ে মানে শেষ রাত এবং সবচেয়ে ভয়াবহ রাত। দ্বিতীয় দিন যখন আমাকে নিয়ে বের হয়, রাতে 12টার দিকে বের হয়েছে, আমাকে নিয়ে বললো যে চল বের হবো। একটা টিম আমার নিয়ে বের হলো। মুখে ওরা মানে ওদের সিস্টেমটা হচ্ছে রুম থেকে বের হইতে হলে আমাকে জম টুপি পরাই নিয়ে বের হইতেছে, মনে হচ্ছে যে আমি ফাঁসির আসামি, এরকম একটা অবস্থা। আমি বেরোয় আমার নিয়ে গাড়িতে উঠলো। গাড়ি মোটামুটি 2-3 ঘন্টা ঘুরলো খালি। আমার কাছে যতটুকু মনে হইলো যে আমরা হাতির জিল এলাকায় ঘুরছি, এবং ওদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল আমি এক্স্যাক্টলি বুঝতে পারি না। তবে আমি যেটা গেস করছি ওদের আচার-আচরণ এবং কথাবার্তায়, যে ওরা একটা ভালো পজিশন খুঁজছে যেখানে ওরা ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা করে ফেলে যেতে পারবে, এরকম একটা পেলাম। ওই দিন 3-4 ঘন্টা ঘোরার পর ফজরের আজান দিয়ে দিল। ওরা আসলো, আইসা মগবাজার এক জায়গায় বলতেছে নাস্তা খা। ওরাও নাস্তা খেলো একটা হোটেলে। আমার তো নাস্তা খাওয়া যেতেছে না, যা রাত ভর আমি যেসব কথাবার্তা শুনছি এটা আমার কাছে কোনোভাবেই সুবিধা মনে হয়নি। এবং দ্বিতীয় দিন থেকে প্রতিদিনই যেই ঘটনাটা ঘটতো, দ্বিতীয় দিনের আরেকটা মানে বিশেষ ঘটনা ছিল দিনের বেলা। এডিসি ছিল তখন মশিউর, মেবি ডিবি উত্তরের মশিউর নামে একজন ডিসি না এডিসি ছিল, আমার এক্সাক্টলি মনে নেই। আমাকে তার রুমে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য। তার জিজ্ঞাসাবাদের মানে স্টাইলটা ছিল হচ্ছে যে তোদের শিবিরের কোন কোন জায়গায় মানে কারা কারা আছে, এবং তোরা কি কি সন্ত্রাসী করস, তোদের অস্ত্রগুলা কি কি আছে, এগুলা তথ্য দিবি তুই আমাকে। নেই মানে কথা বলবো এটা কোনো সুযোগ নেই। আমার তো চোখ বাঁধা। এবং ওই দিনের যে মানে নির্যাতন, এটা আমি আজও মনে হইলে আমার মানে ভিতর থেকে কাঁপা ওঠে। আমাকে রুমে নিয়ে সহায় দেওয়া হইলো। সহায় দিয়ে বলতেছে যে তুই যদি এখন সত্য কথা মানে না বলস, তাইলে আমি তখন বিবাহিত ছিলাম, আমার একটা বাচ্চা ছিল 15 বছর বয়স। বললো যে তোর ওয়াইফকে নিয়ে এসা এখানে তোর সামনে দর্শন করবো। এইটা মানে ওই রুমে ওইভাবেই বলতেছিল যে যা বলবো ওইগুলো যদি স্বীকার করতে না পারো তাহলে তোর বউকে নিয়ে আসবে। 4-5 লোক, অনেক মানে আমি চোখ বাঁধা থাকার কারণে একজেক্টলি সংখ্যাটা বলতে পারবো না। আমাকে 2 হাত 2 পা বাঁধা ফেলা হইলো, শোয়ানো হইলো। আমার মাথার নিচে লাঠি দিয়ে 2 হাতের উপর লাঠি দেওয়া হয়েছে, 2 হাতে 4 জন দাঁড়াই। এবং ওই সময়গুলা মানে মনে করলে একটু বেশি
লাগে যে সিচুয়েশনের পর আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, এবং হচ্ছে পা যে শুইলে মানে সোজা হইলে পরে যে আমাদের মানে পায়ের যে শক্ত সাইডটা, এই সাইডটা আপনার মানে এটার উপরে ওই যে বাঁশ দিয়ে দুজনকে দাঁড় করায় দিই। এটা ছিল আপনার দ্বিতীয় দিনের কথা। ওই দিন এইভাবে মাইরদৌড় চললো, এবং হচ্ছে আমার কাছে সবচেয়ে মানে ওই সময় সবচেয়ে কষ্টের একটা বিষয় লাগছে, আমি যে জিনিসগুলো পারি বা জানি সেটা আমি ভুলে যেতেছি, শরীর ঠান্ডা হয়ে যেতেছে, আমি ভুলে যেতেছি। আমারে মশিউর জিজ্ঞেস করতেছিল, এটা আমি একবার শিওর, মশিউর জিজ্ঞেস করতেছিল যে তুই সূরা আর রহমান বল। তো আমার ওই সিচুয়েশনের কারণে আমার সূরা আর রহমান আমি ভুলে গেছি যে কোন সূরাটা সূরা আর রহমান, এবং ও সূরা আর রহমান তেলাওয়াত করতেছে আর চারজন আমাকে পিটাইতেছে। ও সূরা আর রহমানের 4-5টা আয়াত তেলাওয়াত করলো, আর এর মধ্যে হচ্ছে আমাকে অন্যরা মারতেছে, এবং ও আমাকে জ্ঞান দিচ্ছে যে তুই যে অস্বীকার করতেছিস বারবার যে এটা জানোস না সেটা জানোস না, তোর শিবির তো মিথ্যা কথা বলে না, তুই মিথ্যা কথা বলিস কেন, কোরআনে কি কোথাও বলছে তুই মিথ্যা কথা বল। মানে এই জাতীয় কথাবার্তাগুলো বলে হচ্ছে আমাদেরকে নির্যাতন করা হতো। আমি দায়িত্ব করি হচ্ছে যারা এই দেশে স্বৈরাচার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের কাজে ব্যবহার করছে তাদের। এক্ষেত্রে আমি এক্স্যাক্টলি প্রশাসনের সবাইকে তো দোষ দেওয়ার সুযোগ নেই। যারা অপরাধী আছে তাদেরকে আমি অবশ্যই ব্যক্তিগত জায়গা থেকে দোষ দিতেই পারি যে তারা অন্যায়ের সহযোগী হিসাবে তারা শাস্তি পাবে, আর যারা নিজের জায়গা ছিল তারা তো অবশ্যই এই ক্ষেত্রে শাস্তি পাবেই। এখানে তৃতীয় দিনের ঘটনাটা একটু না বললেই নয়। মানে তৃতীয় দিন রাতের ঘটনাটা, দিনে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, সেটা হচ্ছে আমাকে এক রুমে নিয়ে যাওয়া হলো। অনলি আমার শুধু শর্ট প্যান্টটা পরা, আমাকে ওইখানে নিয়ে আমার পুরো শরীর থেকে সকল মানে বস্ত্র খুলে ফেলা হয়েছে, চোখ বাঁধা অবস্থায়, কোনো কারণ ছাড়াই বেধড়ক পিটানো হলো। পিটাইয়া আমারে একজন লোক মানে চোখ বাঁধা অবস্থায় বলতেছে ওরে নিয়ে যান। তখন মোটামুটি রাতের 1টা বাজে। তো উনি আমারে ধরে একটা গাড়ির কাছে নিয়ে আসলো, গাড়িতে ওঠানো হলে আমার প্যান্ট পরাই দিছে, বের করানোর সময় প্যান্ট পরাই দিছে, গেঞ্জি ছিল গেঞ্জিও পরাই দিছে। ওইখানে একজন ডিবি অফিসারের নেতৃত্বে আমাকে উঠাই দিল। সে আমার গাড়ির সামনে বসা অনেকক্ষণ, আধা ঘন্টার মধ্যে তো গাড়ি চললো। আমার জিজ্ঞেস করলো রহমতের বাড়ি কই, আমি বললাম যে কুমিল্লায়। তো সে বললো যে আফসোস লাগে তুই আমার এলাকার ছেলে, যে আজকে তোর ক্রস ফায়ার দিয়ে নিয়ে যেতেছে। ও আমাকে এইভাবে বলতেছে। তো আমি মোটামুটি 1-1.5 ঘন্টা গাড়ি চলার পরে ওরা এক জায়গায় ব্রেক দিল। ব্রেক দিয়ে ওরা কেউ নাই, একজন খালি আমাকে পাহারা দিতেছে, এটা আমি অনুমান ভিত্তিক বলতেছি। গভীর রাতে ক্রস ফায়ার দিতে নিয়ে যেতেছে, মানে হচ্ছে আমার শরীর ঠান্ডা হয়ে আসলে মানে দোয়া কালাম করা ছাড়া এই মুহূর্তে আমার আসলে কিছু করে না। আমি কোরআনের বিশেষ যে দোয়াগুলো আমি পারি সেই দোয়াগুলো পড়তেছিলাম, আর হচ্ছে আল্লাহর কাছে যতটুকু আল্লাহর মানে কাছাকাছি যাওয়া যায় এটাই চিন্তা করতেছিলাম। এবং এমন অবস্থা আমার শরীরে সকল রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে গেছে, আমি মনে হয় পুরো জমে যেতেছি, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। যিনি ওইখানকার ওই টিমের যিনি অফিসার ছিলেন, সে আমাকে কিন্তু তার পরিচয় দিল যে সে আমার তার এলাকার। এইভাবে মোটামুটি মানে আমার তো সময় যাচ্ছে না, মোটামুটি ফজরের আজান পর্যন্ত এক জায়গায় দাঁড়ানো, কিন্তু এখানে 1.5 ঘন্টা পৌঁছাইলাম, আরো 2-2.5 ঘন্টা কিন্তু এক জায়গায় দাঁড়ানো। কারণ আজান যখন শেষ হইলো তখন ওই অফিসার এক ধরনের আমার কাছে মনে হলো যে সে দৌড়ায় আসছে, আমার কাছে এমন মনে হইলো। আসার পর বললো যে রহমান তোর ভাগ্যটা খুবই ভালো। আমি তো কথা বলতে পারতেছি না, কোনো কথা আমার মুখ দিয়ে বেরোইতেছে না। সে বললো যে তোর ভাগ্যটা এই জন্যই ভালো যে আমি এই জায়গার থেকে কোনোদিন কাউকে ফিরাই নিয়ে যাইনি, নিয়ে এসে কাউকে নিয়ে যায়নি। তো আমার কাছে মনে হলো যে ওরা কতটা বিচার বহির্ভূত, কত হত্যা করছে। এবং এটা রিজন হিসেবে সে দেখাইলো যে তখন নির্বাচন খুব কাছাকাছি সময়, 18 সালের। বললো যে সরাসরি প্রাইম মিনিস্টার থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগে যাতে বিচার বহির্ভূত কোনো হত্যা না হয়, বাহিরের চাপ আছে। আমি এত ইম্পর্টেন্ট কোনো পার্সন না, কিন্তু আমার কাছে মানে এগুলা আমার জন্য তো আর হত্যাটা বন্ধ, মানে ওভারঅল যে বিচার বহির্ভূত কোনো হত্যাই না হোক। ওই জায়গা থেকে নিয়ে আসলো, এবং আমারে সে আসার সময় মানে যে অফিসারটা ছিল সে আমার মানে তার চেহারা আমি দেখছি, তার নামটা আমি বলতে পারবো না। সে নিজেকে তো আমাদের এলাকার দাবি করছে, এবং হচ্ছে বললো যে আমি মানে তোরে ফিরে নিয়ে দিতে পারে, আমার কাছে ভালো লাগতেছে। সকালবেলা মগবাজার এনে ওরা ভুনা খিচুড়ি খেতে দিতে। আসলে আমি জীবন ফিরে পাওয়ার এবং আল্লাহর কৃতজ্ঞতা, আমার তো আর খাওয়ার কোনো নেই, চাহিদাই নাই। গারদে নিয়ে গেল, ওই দিনটা গেল, ওই পরের দিন সারাদিন গেল। আর তারপরের দিন আমাকে গারদে পাঠানো হলো। গারদে পাঠানোর পরে আমি যাই তখন দেখতে পেলাম যে আমার সাথে যে আমার টিমে 4 জন ছিল, আমাদের যে মহানগর সভাপতি ছিল শাফিল ভাই সহ আরো যারা ছিল। এবং ওই দিনের যে অভিযানে, বিশেষ করে আমার যেদিন অ্যারেস্ট করা হয়েছে, ওই দিন যে পুরো ঢাকা দক্ষিণে জাল বিছানো হলো ফাঁদের, এই ফাঁদে যারা অ্যারেস্ট হয়েছে সবাইকে এক জায়গায় দেখতে পেলাম। তখন আমার কাছে একটু স্বস্তি কাজ করলো যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক নির্যাতনের পরেও বাঁচায় রাখে। তারপর দিন আমাদেরকে স্টেপ বাই স্টেপ 2টা মামলা দিয়ে আমাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এমন একটা মামলা যে আমাকে কোর্টে পাঠানো হয়েছে 10 কেজি গান পাউডারের মানে আসামি করা, মানে মামলার আধারে লেখা হয়েছে আমার কাছে। আমার থেকে ওরা হচ্ছে ওই করছে আর কি,
ওরা সংগ্রহ করছে 10 কেজি গান পাউডার। এটা আমি জীবনে দেখি নাই আমার কাছে মানে এটা শুনছি, গান পাউডার শুনছি, এবং এটা দিয়ে ওরা বলে যে তোর কাছে দিয়ে পরিমাণ পাইছি, মানে ওরা লিখছে যে 10 কেজি গান পাউডার দিয়ে পুরো ঢাকা শহর ধ্বংস করা যায়, এভাবে ওরা নথিতে এভাবে লিখছে। তো এই মামলা দিলে আমাদেরকে পরে আবার রিমান্ড দিল যাত্রাবাড়ি থানার দিনে। আমরা আবার রিমান্ডে আরও 2 দিন রিমান্ড দিচ্ছে আমাদেরকে, 2 দিন আবার ডিবিতে ছিলাম। ওই 2 দিন আমাদেরকে কিছুই করে নাই, কিন্তু মশিউর নামক যে আতঙ্কটা, এই আতঙ্কটা শুনলেই, এই যে 2 দিন আরো এক্সট্রা ছিলাম, ওই 2 দিন আমার একটা দিনও মানে বিগত যে 4 দিনের ঘটনা আমার কাছে ওইখানে মনে হচ্ছে যে আমারে কোর্টে তোলা হইলেও মনে হয় মানে মেরে ফেলবে। ভাই এবং সফিউল্লাহ ভাইরা বলতো যে কোর্টে উঠায় ফেলছে মানে আমাদের আর কোনো ঝামেলা নাই, অ্যাট লাস্ট আমাদের জন্য এখন ওরা কোর্টের কাছে জবাবদিহি করতে হবে। ওইখান থেকে কোর্টে যাওয়া হইলো, জেলে পাঠানো হইলো। জেলে মোটামুটি আপনার 9 মাস ছিলাম ওইবার। জামিনে দিচ্ছে না, যে বিস্ফোরক মামলায় মানে কোর্টও বিশ্বাস করে যে এটা আমাদের কাছে পাইছে। এটা আমার কাছে মনে হলো যে কোর্টও মানে এটা ওই স্বৈরাচার বা হচ্ছে যারা এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে তাদের সহযোগ। কারণ এটা তো কোনোভাবেই একটা মানে প্রমাণ ছাড়া আপনি আমাকে মানে দায় দিতে পারেন না। 9 মাস পরে জেলখানার একটা দিনের কথা একটু বলি, আমার কাছে খুবই বেদনাদায়ক লাগছে। আমি আপনাকে বলছিলাম যে আমার ছেলের বয়স 2.5 বছর। আমার ওয়াইফ জেলে গেছে আমাকে দেখতে। তো আমার ছেলে এই বাচ্চাটা মানে আমাকে দেখবে, জেলে যে কথা বলার যে সিস্টেম, এখানে কোনোভাবে সুস্থ মানুষ ভালোভাবে কথা বলতে পারে না, এত ঘিজিবিজি থাকে, এত মানুষ, এত বেশি চিৎকার। এখানে আমার এই মাসুম বাচ্চাটা কারাগারে মানে যখন ওই পাশ থেকে দেখতেছিল, তখন মানে আমার কাছে এত বেশি কষ্ট লাগছে এটা, যে এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। এভাবে আর কি আসলে কারাগারের জীবনগুলো আমাদের গেছে আর কি, কিন্তু আমরা কোনো অন্যায় করিনি। আমরা তো প্রত্যাশা করছিলাম যে স্বৈরাচার যাওয়ার সাথে সাথে আমাদের এই অন্যায়ভাবে দেওয়া মামলাগুলো, আমাদের লড়াই করেই সরকার, এটা আমাদের সবার আগে প্রায়োরিটি দিয়ে আমাদের এই মামলাগুলো আমাদেরকে খালাস করে দিবে। কিন্তু আজও আমাদেরকে কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হয়। হাজিরা আমাদের মানে এটা তো হাজিরার প্রশ্ন আসে কীভাবে, আমার কাছে এটাই বুঝে আসে। অন্যায় হয়েছে মানে এটা ডাইরেক্টই তো আমাদেরকে খালাস দেওয়া উচিত। আমার মামলাগুলোর মধ্যে থেকে এখনও কম্বাইন্ড, এই 3টা মামলা কিন্তু কম্বাইন্ড। সে 13 সালের 3টা মামলা কিন্তু আমার বাবাও আছে। এই 13 সাল থেকে আপনার আজকে 25 সাল, আমার এই বাবা কিন্তু প্রতিনিয়ত এই কোর্টের বারান্দায় যাইতে হইতেছে। এই 13 সাল থেকে 12 বছর আমরা কিন্তু এই হাজিরা দিচ্ছি মামলার ব্লাগ্রান্তে। আপনার 12 সালের মামলাগুলো আমাদের তো 13 সালের যে মামলাগুলো সেগুলোতে তো অনেক আসামি, এক একটা মামলায় 150-200 করে আসামি। আর সেখানে আমরা 6টা মামলায় কম্বাইন আসামি, 6টা মামলা, বাকিগুলো আমার ইন্ডিভিজুয়াল। ওই 6টার মধ্যে এখনো 3টা আছে যেগুলো আমার বাবা এখনো মানে আমার বাবা একজন মানে একবার অনেস্ট একজন মানুষ এবং খুব সাদাসিধে জীবনযাপনের অধিকারী, কিন্তু এরকম একজন মানুষকেও প্রতিনিয়ত আপনার কোর্টের বারান্দায় যেতে হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য লজ্জা। আমরা যারা সৎ পথে জীবন পরিচালিত করি বা আমরা যারা সুন্দর একটা বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখি, এটা আমাদের জন্য লজ্জা। সাংগঠনিকভাবে আমরা আমাদের বিশেষ করে আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কথা যদি বলি, দায়িত্বশীলরা সবসময় বলেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আমি চাইলেই এটার প্রতি আমরা হস্তক্ষেপ করতে পারি না, হস্তক্ষেপ করার সুযোগও নাই। কিন্তু ইতিপূর্বে আমরা সবসময় জানি, যেমন এই মামলাগুলো তো আমাদের উপর কারো না কারো হস্তক্ষেপের মাধ্যমে হয়েছে। এখন যেটা অন্যায় হয়েছে, এটা এখন আমাদের দায়িত্বশীলরা চাইতেছে যে কোর্টের যে নিজস্ব আইন আছে সেটার মারফতে আমাদেরকে দ্রুত সুরাহা করা হোক। আমাদের এই ক্ষেত্রে আমাদের আইনজীবীরাও যত চেষ্টা করতেছে। আমি সর্বশেষ কয়েকদিন আগে যোগাযোগ করছিলাম, বললো যে এটা দেখা হইতেছে, কিন্তু এটা দেখার তো কিছু নাই। কোর্ট তো এটা নির্দ্বিধায় এটাকে খালাস করে দিবে। এখন কোর্ট কিসের কাছে দায়বদ্ধ এবং হচ্ছে এই অন্যায়গুলাকে ন্যায় পরিণত করতে তার কোথায় সমস্যা, এটা আমরা যারা অন্তত এই 14-15 বছর 16 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছি, বিশেষ করে গত আগস্টে যারা আমরা আন্দোলন করে রাস্তায় ছিলাম, এই ব্যাপারে আমরা আসলে বুঝতে পারতেছি না আসলে তারা কাদের কাছে দায়বদ্ধ। ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় যে এই দেশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হোক এবং একটা সুন্দর দেশ প্রতিষ্ঠিত হোক। আমরা এই সবাই স্বাধীন এবং সমানভাবে অধিকার নিয়ে বাঁচতে চাই। অন্যায়কে আমরা অন্যায় বলবো, ন্যায়কে আমরা ন্যায়ই বলবো, এই জিনিসটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের পক্ষ থেকে নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকারের কাছে বা এখন যারা দায়িত্বে আছে, আমরা যাদেরকে জনতার সরকার বলি, তাদের কাছে আমাদের দাবি বা আবেদন হচ্ছে যে এই দেশটা যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, এরকম যোগ্য একদল লোকের হাতে এই দেশটা সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে বুঝাই দিই। পথে ওরা মোটামুটি দুপুর থেকে মাগরিব পর্যন্ত আমাদেরকে সিএনজি দিয়ে ঘুরেছে। সিএনজি দিয়ে ঘুরে বিভিন্নভাবে দেন দরবার করে ওটা 2 লক্ষ টাকার মতো ওরা দাবি করছে, যেটা আসলে আমাদের
পক্ষে দেওয়াটা যৌক্তিক না, আবার দেওয়ার মতো সাধ্যও ছিল না, দুইটাই। তারপরে সর্বসাকুল্যে আমার আব্বা 50 লাখ মানে 50,000 টাকা দেওয়ার মতো একটা বলছে যে দিতে পারবে, এবং এটা ম্যানেজও করাইছে আব্বুর কলিগদেরকে দিয়ে। ওরা রাজি ছিল আমাদেরকে ছেড়ে দেবে, কিন্তু টাকা নেওয়ার পরে ওরা আমাদেরকে ছাড়তে নারাজ। তো আমার আব্বার কলিগদের মধ্যে একজন ছিল যিনি টাকাটা নিতে দেয় নাই, টাকাটা নিতে পারে নাই, এবং আমরা দুজনের একজন কাউকে ওরা ছাড়ে নাই। আমাদেরকে কদমতলী থানায় নিয়ে যায়, সেখান থেকে পরবর্তীতে কোনো মামলা মানে আমাদেরকে দেওয়ার মতো কোনো মামলা না থাকার কারণে পরে যাত্রাবাড়ি থানায় ট্রান্সফার করা হলো। যাত্রাবাড়ি থানায় আমরা মোট 2 দিন ছিলাম, কোনো কোর্টে ওঠানো হয় নাই, কোনো কিছুই না। 2 দিন, হ্যাঁ একসাথে দুজনকেই 2 দিন ছিলাম। 2 দিনের মধ্যে একদিন আমাদেরকে নিয়ে অভিযানে বের হবে আরও লোকজন ধরার জন্য। তখন আবার হেফাজতের আন্দোলনটা খুব চড়াভাবে চলতেছিল, দুইটা একসাথে ওদের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছিল ওরা পুরোপুরি। আমাদেরকে ওইভাবে নিয়ে আসার পরে আমরা ওইভাবে আসলে কাউকে এক্স্যাক্টলি চিনা দিতে পারি নাই, না দেই নাই আর কি ইচ্ছে করে। এটার জন্য আরও প্রচুর পরিমাণে টর্চার হইতেছে। রাত্রেবেলা নিয়ে গেছে, এটা যাত্রাবাড়ি থানার প্রথম দিনের কথা। আর এসি ছিলেন একজন যাত্রাবাড়ি থানার, এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই। আমার আব্বাকে নিয়ে যাওয়ার পর আমার আব্বাকে জিজ্ঞেস করছে আপনি সংগঠনের কি। এটা পরে আব্বুর কাছ থেকে জানতে পারলাম। আব্বু বললো যে আমি সংগঠনের এই পর্যায়ে আছি। বলার পরে আব্বুকে খুব একটা কিছু বলে নাই। তখন আমাদের মহানগরী সভাপতি ছিল শাহিন আহমেদ খান। তার মাথার ব্যাপারে আবার পুলিশ 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করছিল যে শাহিনকে ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা দেবে। তা আমি তো শাহিন ভাইয়ের তুলনায় আমি তো অনেক জুনিয়র, আমি ওয়ার্ডের মাত্র সভাপতি হয়েছি। ওনার লোকেশন সম্পর্কে জানা আমার জন্য এতটা মানে সুবিধা ছিল না। আমার জিজ্ঞেস করলো যে শাহিন কই। আমি বললাম যে আমি আসলে এত বড় কেউ না, আমি সামান্য একটা ওয়ার্ডে দায়িত্ব পালন করি, ওইভাবে আমার শাহিন ভাইয়ের সাথে কোনো পরিচয় মানে যোগাযোগ করার সুযোগ নাই। আর এরপরে আমার কাছে কিছু বই পুস্তক পাইছে আমাকে, মানে আমি যে দায়িত্বে আছি তাদের ধারণা হচ্ছে আমি তার চেয়ে অনেক বড় দায়িত্বশীল। তো ওই জায়গা থেকে মানে দুজনকে ডাকায় নিয়ে আসলো, আমার চোখ বাঁধতে বললো যাত্রাবাড়ি থানার ভিতরেই। চোখ বাঁধতে আমাকে ইচ্ছারা মানে পিটাপিটি করলো কতক্ষণ। তো একটা পর্যায়ে বললো যে তুই কান্নাকাটি করিস না, কান্নাকাটি করলে তোর আব্বা কিন্তু বাইরে আছে, শুনে কষ্ট পাবো। মানে এই জিনিসগুলা মানে খুবই বেদনাদায়ক যে মায়েরও দিচ্ছে আবার সহানুভূতিও দেখাইতেছে। তো আমি যখন হচ্ছে শাহিন ভাইয়ের কথা স্বীকৃতি দিতেছিলাম না বা ওনার সাথে আমার যোগাযোগ আছে এরকম, আসলে বাস্তবতা যোগাযোগ ছিল না। আমি যখন এই বিষয়ে কোনোভাবে ওদেরকে সহযোগিতা করতেছিলাম না, একটা পর্যায়ে হচ্ছে প্লাস নিয়ে এসে আমার একটা আঙ্গুলের নখ তুলে ফেলা হয়েছে, মানে উপড়ায় ফেলা হয়েছে। আমার একটা মানে কাঁচা নখ তুলে ফেললে যে কি গগন বেদারি চিৎকার, এবং ওই সময় আমার মুখ ধরে বলা হইতেছে যে তোর বাপ কিন্তু বাইরে কষ্ট পাবে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওর এই রুমে ছিলাম আমি। আধা ঘন্টা 45 মিনিট পরে আমার স্বাভাবিক মানে কান্না থামার পরে ওরা আমার নিচে গারদে পাঠাইলো। এর একদিন পরে আমাদেরকে হচ্ছে কোর্টে চালান করলো। 3 দিনের রিমান্ড চাইছে, রিমান্ডের সময় বাসায় টাকা টোকা চাইছে। আমরা ওইভাবে টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের তখন হচ্ছে পুলিশ মেবি 8 দিনের রিমান্ড চাইছে, সেখানে আমাদের 2 দিনের মঞ্জুর করা হয়েছিল। কম্বাইন্ড একসাথে দুজনের সেম মামলা দিচ্ছে এবং একই সাথে কোর্টে তুলে সেম মামলা দিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। 2 দিনে টাকা টুকার জন্য আমাদেরকে বেশ কয়েকবার আমাদের যিনি মামলার আয়ও ছিলেন বেশ হুমকি ধমকিও দিচ্ছেন যে বাসায় কথা বলো, নাইলে এই হবে সেই হবে। তা আমরা সক্ষমতা দেখাইতে পারিনি টাকা দেওয়ার ব্যাপারে। আমাদেরকে কারাগারে পাঠানো হলো। 3 মাসের মাথায় জামিন পাইলাম। জেলখানায় 3 মাস ছিলাম, 3 মাসের মাথায় জামিন পেলাম। আর ঢাকা জেল থেকে বের হইলাম। বের হওয়ার পর আমাদেরকে জেল গেট থেকে ধরে নিয়ে এসে আবার যাত্রাবাড়ি থানায় নিয়ে এসে 2টা মামলা দিল। এই ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরক এই জাতীয় যে মামলাগুলো আছে এই মামলাগুলো দিল। এই 2টা মামলা আবার যখন পাঠাইলো আবার রিমান্ড চেয়েছে। স্বাভাবিক অর্থেই আমরা তো জেলেই ছিলাম, কোর্ট থেকে যে রিমান্ড মঞ্জুর করে না আমাদেরকে কারাগারে পাঠিয়েছে। এইটার আবার 2 মাস পরে আবার 1 মাস পরে জামিন পাইলাম। আবার হচ্ছে আমাদেরকে তখন কাশিমপুর হাই সিকিউরিটিতে আমাদেরকে পাঠাইছিল। প্রচুর আসামি হওয়ার কারণে হাই সিকিউরিটিতেও জায়গা হয়েছে, মানে অন্য কারাগারে জায়গা নেই, হাই সিকিউরিটিতে পাঠাই দিয়ে আমাদেরকে ওইখানে রাখা হয়েছে, যেখানে বাংলাদেশের একবারে ভয়ঙ্কর আসামিদেরকে রাখা হয়। ওইখান থেকে বের হইলাম, জেল গেট থেকে বের হইতে পারিনি। এখন আমরা জেলখানা থেকে 1 পাও দিলাম, বাবা ছেলে একসাথে, কিন্তু 1 পাও দিলাম, ওরা আমাদের পুলিশ যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ গিয়ে আমাদেরকে আবার ওইখান থেকে ধরে নিয়ে আসলো। আইনা এবার 1টা 2টা এবার হচ্ছে 3টা মামলা একসাথে দিল, সেম অ্যাজ লাইক আপনার
ভাঙচুর, অগ্নিসংযোগ, ওদের খাতায় যে পুরাতন যত প্রিভিয়াস মামলা আছে ওগুলাই দিচ্ছে আমাদেরকে। অজ্ঞাতনামা যে আসামিগুলো হয় ওগুলা এজাহার নেয় আমাদের, আবার কোর্টে পাঠাইলো। এবার কোর্ট থেকে আমাদের যিনি লয়ার ছিলেন উনি যথেষ্ট আন্তরিক ছিলেন এবং ম্যাজিস্ট্রেটকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছেন যে এটা একটা জুলুম। রমজান মাস চলতেছিল, আমাদেরকে তখন কোর্ট থেকে জামিন দিছে। আমাদের লয়ার বোঝাতে সক্ষম হয়েছে যে এটা কারাগারে যাওয়া মানে আবার রিঅ্যারেস্ট হবে। এভাবেই 4 মাসের মধ্যে মোটামুটি 2বার রিঅ্যারেস্ট হইতে হয়েছে আমাদের জেল গেট থেকে।